আকাশ চ্যাটার্জিকে ভালো না বেশি পাঠা যায় না। সে যে সত্যিকারের একজন ভালো মনের মানুষ, সত্যিকারের একজন মানুষ। সত্যি আকাশ চ্যাটার্জির মতো মানুষকে পেয়ে আমি আমার জীবনকে ধন্য করে নিয়েছি। কিন্তু সত্যি যদি উনি কোনোদিন জানতে পারে যে আমি একজন মিথ্যাবাদী লম্পট, না না না, আমি না, সেদিন সেদিন আমার আসল পরিচয়টা জানলে সে তো। বাবলা রে, বাবলা, ভালোবাসাটা বড্ড আপেক্ষিক রে, ভালোবাসাটা আপেক্ষিক। বস তুমি এসে গেছো বস, বলো না বস, এতদিন কেমন ছিলে? কেমন বস? না রে, তোমার মুখটা ওরম লাগছে কেন বস? মনটা ভালো নেই রে, খুব খারাপ। আসলে আমার একমাত্র বোনের খুব বড় একটা অসুখ হয়েছে। কেন বস, কি হয়েছে বলো না বস, কি অসুখ করেছে? বলা যাবে না রে, সে কোনো ডাক্তার বৈদ্য কবিরাজ কেউ সারাতে পারবে না। আসলে অসুখটা হচ্ছে বোনের অসুখ রে, বোনের অসুখ। ওই একই অসুখটা আমারও করেছে আকাশ চ্যাটার্জি, মনের অসুখ। কিচ্ছু ভালো লাগে না তোমাকে ছেড়ে। হ্যাঁ সত্যি, আর এই অসুখটা একমাত্র সারতে পারো তুমি আকাশ চ্যাটার্জি। বাবলা, বাবলা, কদিন কেমন কেটেছে রে তোদের? সত্যি বস, তোমাকে ছাড়া একদম থাকতে ভালো লাগছিল না জানো বস। আমি সমস্ত ফদ্দ করে রেখে দিয়েছি তোমাকে দেখাবো বলে, কিন্তু তুমি তো সেই কবে গেছো আর এখন আসোনি। কিন্তু তোমার মুখটা এরকম দেখাচ্ছে কেন? এর আগে তো কোনোদিন তোমাকে এরকম অসুস্থ দেখিনি বস। কি হয়েছে বলো না বস? আরে শোন না, আমি সেজন্য বলছি না, আমি বলছি কি এই মানে আমার যে বোনটার ব্যাপারটা আমি ঠিক বলে বোঝাতে পারছি না। বস বস, তুমি এতদিন বিয়ে টিয়ে করনি কেন বস বলো? একটা সিরিয়াস চিন্তা করছি, তার মাঝখানে তুমি এতদিন বিয়ে টিয়ে করনি কেন? হাপ! মানে শাদি টাদি করলে ঘরে বউ আসতো, তোমার একটু দেখভাল করতে পারতো বস, একটু সেবা টেবা করতো, বলো না বস, বলো না। বিয়ে টিয়ে করনি কেন বলো না বস? দেখ, আমার ওই ছোট ছোট দুটো ভাই বোন রেখে আমার বাবা মা দুজনে একসাথে দুরারোগ্য ব্যাধিতে চলে যায়। ওদেরকে মানুষ করতে, নিজের লেখাপড়া শিখতে আমার আমার সময় হয়ে ওঠেনি। আর তাছাড়া সত্যি কথা বলতে কি, সেরকম কোনো ভালো মেয়েও খুঁজে পাইনি। সত্যি বস, তোমার সাথে আমার জীবন আর কি মিল বস, যেন কাক আর ছিল। হ্যাঁ বস, আর বস বলো না, তোমার কেমন মেয়ে পছন্দ? আমি তোমার জন্য করে না ফার্স্ট ক্লাস মেয়ে এনে দেবো বস। তুই আমার জন্য মেয়ে পছন্দ করে এনে দিবি? আরে হ্যাঁ বস, তোমার জন্য আমি হেপি মেয়ে এনে দেবো, এখন সিনেমার হিরোইনের মতো। অবশ্য তুই পারিস, তুই যা জিনিস। হ্যাঁ হ্যাঁ, বলো না বস, তোমার কেমন মেয়ে পছন্দ? তোমার পাশে যা মানাবে না, একেবারে মনে হবে হিরো হিরোইন দাঁড়িয়ে আছে। শুনবি, এই ধর তোর মতো কোনো মেয়ে দূরবে হ্যাঁ? বাট সালা, সালা জল জানতে একটা বেড়া ছেলে দাঁড়িয়ে আছে, তুমি তাকে মেয়ে ছাড়া বানিয়ে দিলে? আরে না রে বাবা, না, আমি সে কথা বলতে চাইনি। দেখ, আমি বলতে চেয়েছিলাম মানে তোর মতন স্বভাবের একটা মেয়ে, যে মিথ্যে কথা বলবে না, যে সবসময় হাসি খুশি নিয়ে থাকবে, সে সবসময় আমাকে সেবা যত্ন করবে, এই আমার পছন্দের জিনিসগুলোকে সে আমল দেবে। যেমন ধর এই পথ শিশুদের খাওয়ানো, পাগলদের খাওয়ানো, গরিব দুঃখীদের দুঃখে তার চোখে জল আসবে, এইরকম একজন। তারপর আমি যখন কাজে অনেক দূরে চলে যাব, তখন সে বলবে তুমি আমাকে ছেড়ে বেশি দিন থেকো না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, তুমি তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ, এইরকম ধরনের কেউ। সত্যি আমার তো এরকম লাগে বস। আকাশ চ্যাটার্জি জানো, তুমি যখন বাড়িতে থাকো না, আমার খুব একা একা লাগে, খুব খুব কষ্ট হয়। তোমাকে ছেড়ে আমার কিচ্ছু ভালো লাগে না। তখন তখন আমি পাগলের মতো এদিকে ছোটাছুটি করি, আর ওই আল্লাহ ঝুলছে তোমার জামা কাপড়গুলো কি আমি দৌড়ে গিয়ে ছড়িয়ে ধরি, তোমার গায়ের গন্ধ নেই। তখন মনে হয় তুমি কোথাও যাওনি, তুমি আমার খুব খুব কাছে আসছো। তখন তোমাকে নিয়ে আমার কত রঙিন স্বপ্ন ইচ্ছে করে। জানো না, জানো আকাশ, এসো না আমার স্বপ্ন, এসো আমার খুব খুব কাছে, এসো না আকাশ। তারপর অবিশ্রান্ত কাজের শেষে মাঝে মধ্যে তাকে নিয়ে দূরে দূরে কোথাও বেড়াতে যেতে ইচ্ছে করে। হ্যাঁ,
সেই পাহাড় ঘেরা বনানি, তার মাঝখানে ছোট্ট একটু বেলাভূমি, অথবা ঝিরঝির ঝর্ণাতে পা ঝুলে বসে থাকতে আর সেই ঝর্ণার জল ছিটিয়ে তার গায়ে দিতে। আর সেই নীল নির্জনে মেঘলা দুপুরে আমরা পাখির মতো ডানা মেলে আমাদের ভালোবাসার আবির শুনিয়ে দেব, আর ওই মেঘ ছুটে আসবে আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে, আর বৃষ্টি নেমে পড়বে আমাদের ভালোবাসায় খুশি হয়ে। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছেই চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। ইয়েস, হ্যাঁ, আকাশ চ্যাটার্জি স্পিকিং। লালবাজার ডিটেকটিভ স্পট। হ্যাঁ, কি বলছেন? ফোনটা খুলছে। হ্যাঁ, আমার লোকেশনে। ঠিক আছে, দেখছি। আজকাল মাঝে মাঝে যে কি হয়, অজানা নাম্বার থেকে বারবার এই এই ফোনটা বেজে ওঠে। উফ, কি করবো না আমি, কেটে দিই। দেখি ফোনটা কেটে দিল, দেখি তো আবার কল করে। আবার আবার সেই একই নাম্বার থেকে ফোন আসছে। আমি যে কি করি, ফোনটা আমি সুইচ অফ করে দিই। The person you have called is speaking to someone else. You can Hello? wait or call again later. আরে ফোনটা The subscriber is currently switched off. Please try after some time. ফোনটা इस समय সুইচ অফ उपभोक्ता বলছে। का मोबाइल स्विच ऑफ है। कृपया थोड़ी এই বাবলা, তোর কাছে ফোন আছে? হ্যাঁ বস, হ্যাঁ ধর বস। তুমি বলছো না তোমার খুব ক্লান্ত টান্ত লাগছে? চড়া বস চড়া, একটু একটু তোমার বডিটাকে আরে মাসাজ দাঁড়া করো। দাঁড়া দাঁড়া, তোর কাছে ফোন আছে? কি হলো, চুপ করে আছিস কেন? এই শুনতে পাচ্ছিস না? তোর কাছে ফোন আছে? ওই দেখো, কথার উত্তর। কোথায় যাচ্ছিস? তোর কাছে ফোন আছে? এই! শুনতে পাচ্ছিস না? এই! দেখ, এক কথা বারবার বলতে আমার কিন্তু ভীষণ ভীষণ খারাপ লাগে। ফোন আছে তোর কাছে? হ্যাঁ, ফোন আছে? তার মানে তুই, মানে আপনি মেয়ে? শুনুন মিস্টার আকাশ চ্যাটার্জি, আমি বাবলার ছদ্মবেশে এক বিয়ের রাত্রে বাসর ভাঙা রাত্রি সে। হ্যাঁ, রাতের অন্ধকারের মতো আমার জীবনটাও এক দুর্ভাগ্যের অন্ধকারে ঘেরা। আমি আমি ছোটবেলায় জন্মাবার পর আমার বাবা মা এক পথ দুর্ঘটনায় মারা যায়। তারপর অনাদরে আমি আমার মামার বাড়িতে মানুষ হয়েছি। আমার
ছোটবেলা থেকে অনাদরে কারোর ভালোবাসা কখনো পাইনি। তারপর আমি লেখাপড়া শিখে বড় হয়েছি। হঠাৎ একদিন আমার মামির সে দুঃসম্পর্কের এক ভাই, তার এক দুঃসম্পর্কের ভাই এক মাতাল মদ্যপ লোকের সাথে আমার বিয়ে ঠিক করে দেয়। আর সেই বিয়ে ঠিক করার পর আমি জানতে পারি ওটা ওটা বিয়ে নয়, বিয়ের নামে একটা প্রহসন। হ্যাঁ হ্যাঁ, আর আমি যখন জানতে পারি তখন আমি প্রতিবাদ করি, আর আমি বিয়ের ভাষণ ভেঙে ওখান থেকে পালিয়ে যাই সেই রাতে। তার মানে আপনি সেই বাসর থেকে পালিয়ে আসা মহিলা? হ্যাঁ হ্যাঁ, যখন আমি জানতে পারি ওরা আমাকে নিয়ে একটা খেলা খেলছে, একটা জল্পনা কল্পনা করেছে, আমাকে 25 লক্ষ টাকার বিনিময়ে আমাকে পাকিস্তান বাজারে বিক্রি করে দিতে চাইছে, সেই মুহূর্তে আমি পালিয়ে যাওয়ার চেষ্টা করি, আমি প্রতিবাদ করি। আমাকে ওরা ওই মানবেন্দ্র লোকটার নামের সঙ্গে একই ঘরের মধ্যে দরজা বন্ধ করে বাইরে চলে যায়। হ্যাঁ, আর মানবেন্দ্রকে বলে যায় আমার যাতে ইজ্জতটা সেই রাতে নষ্ট করে দেয়। তারপর আমি মানবেন্দ্রকে নিজে হাতে না না আমি খুন করে পালিয়েছি। না 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 না, হয় না, হতে পারে না। আমি আমার ইজ্জত বাঁচানোর জন্য, আপনি বিশ্বাস করুন, আমি আমার সর্বনাশকে রক্ষা করার জন্য, আমার শরীরে পবিত্র রক্তকে রক্ষা করার জন্য আমি খুন করতে বাধ্য হই। আপনি বিশ্বাস করুন, আমি করতে ইচ্ছে করে করিনি। আপনি বিশ্বাস করুন, আমাকে এবার আপনি নিশ্চয়ই আদালতের কাছে ধরিয়ে দেবেন, এবার নিশ্চয়ই আমাকে শাস্তির ব্যবস্থা করবেন, তাই তো? না, আমি জানি না আমি কি করব। আসলে আপনি যার নামটা বললেন আপনি হয়তো জানেন না সে কে। এই কেসটা আমি দেখছি, এর জন্য কোনো আদালত, কোনো থানায় যেতে হবে না। তার কারণ মানবেন্দ্র আমার একমাত্র মায়ের পেটের বোন বৃষ্টির স্বামী। কি সাংঘাতিক কাণ্ড আমি করে ফেলেছি। আপাতত সেলফোনটা আমাকে দিয়ে দিন। শুনুন, এখান থেকে এক পাও বাড়ানোর চেষ্টা করবেন না। আমার অর্ডার ছাড়া আপনি কোথাও যাওয়ার চেষ্টা করবেন না। আপাতত আপনি এই বাড়িতে নজরবন্দি হয়ে থাকবেন। It is my order. No! Don't touch me. স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায়, পারবে কি ভুলতে তুমি কখনো আমার ভোলা কি যায় গো সে প্রথম প্রেমে রঙিন ছোঁয়া। এমনটা তো কোনোদিনও হয়নি। একের পর এক অশুভ সবে ইঙ্গিত, সেই যে মানুষটা কাল আসি বলে বেরিয়ে গেল, আজও তার কোনো খবর নেই। কোথায় আছে, কেমন আছে, আদৌ কি বেঁচে আছে? বলো ঠাকুর, বলো। বৌমা, ও বৌমা, তুমি ওই অন্ধকারে বসে কি করছো মা? তুলসী
তুলসী তলায় প্রদীপ দিতে এসেছিলাম, কিন্তু হঠাৎ প্রদীপটা নিভে গেল। যাবেই তো মা, যাবেই তো। আমাদের জীবনের প্রদীপটা নিভে যাচ্ছে, আর সন্ধ্যের প্রদীপ তো নিভে যাবেই। ও মা, মা শোনো, আমি একটু ওই মুদিখানার দোকানের দিকে যাচ্ছি, যদি কিছু বাজার দেয়। তুমি তো বললে রাত্রে কিছু খাওয়ার দাওয়ার নেই, মুখে তো কিছু দিতে হবে। ভালো কথা। শোনো শোনো মা, শোনো, তুমি দরজাটা বন্ধ করে দিও, আজকাল দিনকাল ভালো নয়। জানি মা, দিনকাল ভালো নয়, কিন্তু এই দুর্যোগের মধ্যে তো একদিন দিনের আলো ফুটবে, পাখিরাও কুলায় ফিরবে, কর্মব্যস্ত মানুষেরাও কাজের শেষে বাড়িতে ফিরবে। কিন্তু আমার মানুষটা কবে ফিরবে? তবে কি আমার জীবনের অন্ধকার খুঁজবে না? খুঁজবে? কে আপনি? আপনি আমাকে চিনবেন না, কিন্তু যে আমাকে চিনতো সে এখন বাড়িতে নেই, আর সেটা জেনেই এলাম। মানে মানবেন্দ্র। কি বলতে চান আপনি? একটা সময় তার কাছে আমি অনেক কিছু চেয়েছিলাম, পেয়েও ছিলাম, কিন্তু অবস্থার কারণে সেগুলো ফেরত দিতে পারিনি। আজ বিশেষ সূত্রে জানতে পারলাম তার সংসারে বড় দুর্দিন, অভাব অনটনের বন্ধার সংসারটা হাবুডুবু খাচ্ছে। তাই প্রতিদান স্বরূপ সামান্য কিছু ফেরত দিয়ে গেলাম। মানে একসঙ্গে তো সব শোধ দিতে পারলাম না, তাই অল্প অল্প করে শোধ দিয়ে গেলাম। আসবো, আবার আমি আসবো। শুনুন, আপনার চুপ। আমি যেখানে এসেছিলাম, পরে যে আবার আসবো, এ কথা আপনি বাইরের কাউকে বলবেন না। সাবধান, খুব সাবধান, খুব। এতক্ষণে আমার কান্না তোমার কানে পৌঁছেছে ঠাকুর, তাই শত দুঃখের সমুদ্রের মাঝে এই সামান্য কিছু অবলম্বনে এক দেবদূতের হাতে পাঠিয়ে দিলে ঠাকুর, পাঠিয়ে। মুদি কোনো বাজার দিলে না মা, কোনো বাজার দিলে না। মুদি না দিলেও মা, ঈশ্বর আমাদের ফিরিয়ে দেয়নি, তাই এক আগন্তুক এসে এই টাকাটা আমাদের দিয়ে গেল মা। আগন্তুক টাকা দিয়ে গেল? তুমি তুমি তাকে চেনো? না মা, আমি তাকে চিনি না, জানিও না, কখনো দেখিনি। তাহলে তুমি কি করে টাকা নিলে? একটা অচেনা লোক তোমাকে টাকা দিয়ে গেল? ছি বৌমা, ছি। অভাব আছে বলে এত নিচেই নেমে গেছো। বিশেষ করুন মা। বিশ্বাস? কাকে বিশ্বাস করব? তোমাকে, মানবেন্দ্রকে, না নিজেকে? ছি, ছি বৌমা, ছি। বিশ্বাস করুন মা, বিশ্বাস করুন, আমি কোনো অসৎ উদ্দেশ্যে এই টাকাটা নিইনি মা। ভগবান, আমার সেই সব থেকে বড় খুঁটিটা এভাবে তুমি নাড়িয়ে দিয়ে গেলে ঠাকুর। আমার মমতাময়ী মায়ের চোখের সামনে এভাবে ঝুলিয়ে দিয়ে গেলে সন্দেহের জাল। সেই সন্দেহের জালে ধরা পড়েছে অশোকাঙ্কর রাঘবপুর। আমি পলাশ সরকার। পলাশ সরকার? মানে আপনি এখানে? ভীষণ দরকার, খুব মানে অনেক কষ্ট করে মোবাইল ট্র্যাক করে খুঁজে পেয়েছি আপনার মানবেন্দ্রকে। আপনার মানবেন্দ্র খুঁজে পেয়েছি। বলুন না, সে কোথায়? মা, মা তাড়াতাড়ি আসুন, ওই। আপনার ছেলেকে পাওয়া গেছে মা, তাড়াতাড়ি আসুন। ভালো লাগছে না, আর এক মুহূর্ত আমার ভালো লাগছে না। কেন বারবার মনে হচ্ছে কি করছে বেচারা আবেশ, কোথায় আছে, কি খাচ্ছে? কেন কেন আমার বারবার মনে হচ্ছে এক্ষুনি ছুটে চলে যাই যেখানে আছে বেচারা আবেশ। তাতে কি লাভ হবে দীপ্তি? সেখানে তো আবার অভাবের জীবন, হতাশার জীবন। তা হোক, তবুও তো ছিল স্বস্তির জীবন। শুধু শুধু একটা কাজের খুব দরকার। অনুপম দা, দাও না অনুপম দা, তোমার অসম্ভব। পক্ষে তো সম্ভব। অসম্ভব, আমার পক্ষে আর কোনো কাজ করে দেওয়া সম্ভব নয়। তা দিবি কেন বল? তা দিলে তো তোর ঝোলা থেকে বেড়াল বেরিয়ে পড়বে, তাই না? এ তুই কি বলছিস আবেশ? তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। সত্যি আমি পাগল হয়ে গেছি। আর পাগল হব না কেন বলতে পারিস? তোরা যদি একটা মানুষকে এইভাবে মানসিকভাবে অত্যাচার করিস, তাহলে সেই মানুষটা কি পাগল হয়ে না থাকতে পারে? কি বললে তুমি? আমরা তোমাকে পাগল করতে চেয়েছি? আমি না তোমার স্ত্রী, তুমি না আমার ভালোবাসা। ভালোবাসা?
ভালোবাসা? আমার মতো এমন কয়টা ছেলেকে তুমি এমন ভালোবাসার কথা বলেছো দীপ্তি? আবেশ, আর কি বললে? স্ত্রী? কতটুকু কর্তব্য করেছো স্ত্রী? গিয়ে দেখে সবার বাড়ির চাকর সেই বাবলাকে দাদা বাড়িতে না ফেরা পর্যন্ত, যতক্ষণ না দাদা ভাত না খায় ততক্ষণ ওই ছেলেটা না খেয়ে বসে থাকে খাবার টেবিলে। দাদা যতক্ষণ না সেই ময়লা জামা কাপড়গুলো খুলে দেয়, দাদার কাছ থেকে জোর করে খুলে নিয়ে গিয়ে কেচে নিয়ে ইস্ত্রি করে রেখে দেয়। কতটুকু পালন করেছ স্ত্রী? কোনোদিন পালন করেনি দীপ্তি, কোনোদিন। এর জন্য দায়ী কে আবেশ? আমি যতবার তোমাকে যত্ন করতে গেছি ততবার তুমি আমাকে বলেছো আমাকে নাকি তোমার স্ত্রী ভাবতে লজ্জা করে, আমাকে নাকি তোমার বন্ধু ভাবতে ভালো লাগে, আর আজ তুমি আমাকে দোষ দিচ্ছ। সরিয়ে রেখেছিলাম আবে, সরিয়ে রেখেছিলাম। আমি নিজেকে তোমার থেকে দূরে সরিয়ে রেখেছিলাম কেন জানো? হতাশার অন্ধকারে আমি যে তোমার কাছে যেতে পারিনি, কারণ আমি যে তোমার চাহিদাগুলো মেটাতে পারতাম না। কোনোদিন না, কোনোদিন না। যারা মোট বয়ে রিক্সা টেনে জীবন ধারণ করে তারা বুঝে দাম্পত্য সুখ ভোগ করে না। ও, তাহলে এবার থেকে তুমি বলছো আমাকে মোট বই কিংবা রিক্সা টেনে তোমার চাহিদাগুলো পূরণ করতে হবে, তাই না দীপ্তি? কেন? কোনো কাজ তো ছোট নয়। ছোট নয়, কোনো কাজ ছোট নয়। তাহলে তুমি এক কাজ করো না, অনুপমের বাড়িতে ঝিয়ের কাজটা তুমি নিয়ে নাও। বেচারি সিঙ্গেল, বউ নেই, দিনের বেলা নয় বাড়ি ঝিয়ের কাজটা রাত্রে বেলা না হয় অনুপমের। অনুপম, তুই আমাকে চড় মারলি অনুপম? মারলাম, অনেক হীনমন্তা সহ্য করেছি, কিন্তু আর নয়, তুই এত নিচে নেমে গেছিস, আমার ভাবতে ঘেন্না করছে। তুই আমার বন্ধু। অনুপম না, চুপ করুন। ভুলে যাবেন না আমি আমার স্বামী, আর কোনো স্ত্রী যদি তার স্বামীকে ছেড়ে ওর পুরুষের বাড়িতে আশ্রয় নেয় তাহলে কোন স্বামী সন্দেহ করবে না? তাই যদি হবে তাহলে কেন এসেছিল ওকে ছেড়ে? এসেছিলাম ওর একটা কাজের জন্য। ভেবেছিলাম আপনার হাতে তো অনেক কাজের সুযোগ, কিন্তু আমি বুঝতে পারিনি যে আপনি ওকে সাহায্য করবেন না। না, সাহায্য করবো না। তা করবি কেন? কারণ প্রাইভেট কোম্পানিতে কাজ করে ওর প্রতিভাটা নষ্ট করুক আমি চাই না বলে তাই। চুপ কর, চুপ কর অনুপম, চুপ কর। আর উপহাস করিস না আমাকে নিয়ে, আর করিস না। এখনো পর্যন্ত আমাকে নিয়ে তুই এরকম ভাবে উপহাস করে যাবি? উপহাস? হ্যাঁ হ্যাঁ, উপহাস। উপহাস নয় রে, উপহার। আজ একটা ভালো খবর এনেছি, পড়ে দেখো দীপ্তি। কি? আবেশের গান ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। আমার গান ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে অনুপম? আরে হ্যাঁ রে সোনা, হ্যাঁ তোর গান। আরে তোর গাওয়া শিক্ষক আন্দোলনের গানটা নিয়ে আমার এক চিত্র পরিচালক বন্ধু তার ফিল্মে লাগিয়েছিল। ফিল্মটা অ্যাওয়ার্ড না পেলো, তোর গানটা কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে। আর আর সেই চিত্র পরিচালকরা এখন তোকে দিয়ে কাজ করাবার জন্য যোগাযোগ করতে শুরু করেছে। অনুপম, তুই কি বলছিস অনুপম? এটা স্বপ্ন না সত্যি? আরে বাবা, এই জন্য তো তোর পুরো কাজ হতে আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। সত্যি অনুপম, আজকে বাবলা থাকলে হয়তো আমি কিছুতেই এমন শিখরে পৌঁছতে পারতাম না রে অনুপম। বাবলার কথা? হ্যাঁ রে অনুপম, হ্যাঁ। জানো দেখতে, তুমি বাড়ি থেকে চলে আসার পর আমি হীনমন্যতায় ভুগতে জীবনের শেষ প্রান্তে গিয়ে দাঁড়িয়েছিলাম। আমি স্থির করেছিলাম আত্মহত্যা করব। ঠিক তখন আমার বাড়ির চাকর ওই বাবলা এসে আমাকে বলেছিল, ছোট বাবু তুই আত্মহত্যা করবি কেন? জানা তোর কণ্ঠে গান আছে, তুই গানটা বেচেই তুই নিজের জীবন চালনা করবি। আমি তারপর থেকে ওই বাড়ির চাকরের কথা মেনে নিয়ে আমি আমার রোজগারের রাস্তাটা খুঁজে নিয়েছিলাম দীপ্তি। আমি আমার রোজগারের রাস্তাটা খুঁজে নিয়েছিলাম। আর আজকে দেখো আমি আরে ঠিক আছে। আরে আজ তবে ভুল বুঝে এখানে সমাপন হোক। ছন্দে সুরে আর নতুন নতুন গানে ভরে উঠুক তোদের দাম্পত্য জীবন।
আয় আয় রে আয় নতুন দিনের গান চেনা স্বরলিপি ভেঙে চুরে আয় আয় রে আয় নতুন দিনের গান চেনা স্বরলিপি ভেঙে চুরে বন্ধা রাত্রি শেষ শান্তি নিরুদ্দেশ বন্ধা রাত্রি শেষ শান্তি নিরুদ্দেশ রামধনু রং মাখা সুরে সুরে আয় আয় রে আয় নতুন দিনের গান আয় আয় রে আয় নতুন দিনের গান চেনা স্বরলিপি দীপ্তি, অনুপম কেমন কিছু সবকিছু পাল্টে দিয়ে চলে গেল, তাই না? আবেশ, আবেশ, সময় আর পরিস্থিতি মানুষকে সত্যি পাল্টে দেয় রে আবেশ। এ কি দাদা, তুমি এখানে? দাদা, ঠিক সময় চলে এসেছি। শোন, কদিন দেখলাম দীপ্তি বাড়িতে নেই, তুইও ঠিক মতন বাড়িতে আসছিস না। খুঁজে গেলাম তোকে ধর্ণা মঞ্চে একটা সুন্দর খবর দিতে। হঠাৎ রাস্তায় অনুপমের সাথে দেখা, বললো খবরটা সে নাকি আমার আগে তোকে দিয়েই দিয়েছে। যাই হোক, ভুল বুঝিস না ভাই। দীপ্তি, তুমিও ভুল বুঝো না, চলো বাড়ি ফিরে চলো। শোনো, আমি সত্যি বাড়িটাকে অনাথাশ্রম করে তুলবো না। দরকার হলে আমি পথের মানুষ পথে নেমে যাবো, দাদা। কিন্তু তোমাদের আমি পথে বসাবো না। দাদা, এটা তুমি কি বলছো দাদা? দাদা, আমি তো দীপ্তির সঙ্গে আমি তো দীপ্তিকে উল্টো পাল্টা বলেছি। তাছাড়া তোমার কথা দাদা আমি কিছু মনে করিনি, আরে আমি তো আমিও- প্রতিবাদ করেছি বড় দাদা। আমিও কিচ্ছু মনে করিনি রে। শোন, এই সুদিনের মাঝখানে একটা খবর দিই, আমাকে দিল্লিতে ট্রান্সফার করে দিয়েছে। দাদা, এতদিন আমি যা করেছি শুধু একটা কর্তব্য পালন করেছি মাত্র, কিন্তু দেখ আমিও তো কর্তব্যের দাস, হ্যাঁ, তাই আমাকে দিল্লিতে চলে যেতে হবে। তুই তোর কাজকর্ম আর সব বিষয় সম্পত্তি সব বুঝে নে। এভাবে বলছেন কেন দাদা? আমরা তো নিজেদের ভুল স্বীকার করেছি দাদা। এ কি দাদা, এটা তো দলিল। হ্যাঁ, দলিল। এটা এতদিন আমার দায়িত্বে ছিল, আমি আজকের সেটা তোর দায়িত্বে দিয়ে একটু হালকা হতে আবার চাচ্ছি। কেন দাদা এইসব বিষয় আমার কাছে দিচ্ছ? এটা তোমার কাছে রাখো না দাদা। আরে না রে ভাই, না, সত্যিটা সত্যি। হ্যাঁ, যেটা সত্যি সেটা তো একদিন প্রকাশ পাবেই। আমি এতদিন বড় সত্যিটাকে লুকিয়ে রেখেছিলাম। বড় সত্যি? কি দাদা? একটা গল্প বলি শোন। গল্প? সত্যি কথা একটা সময়ের অপেক্ষায় থাকে, তার একটা সুন্দর গল্প। একটা গ্রামে একটা খুব ছোট জাতের ছোট পরিবার থেকে একটা মেয়ে উচ্চ শিক্ষিত হয়েছিল, অঙ্কে স্কলারশিপ নিয়ে পাশ করেছিল। সবাই তাকে দেখতে এসেছিল। হ্যাঁ, আমাদের গ্রাম থেকে পাশ করেছে। অনেক লোকের মাঝখানে সেই গ্রামের এক ব্রাহ্মণ পরিবারের বড় লোকের ছেলে তাকে দেখতে এসে ভালো লেগেছিল। এ তো ভালো খবর। ভালোবাসার অফারটা তাকে প্রথম দিয়েছিল, মেয়েটা প্রত্যাখ্যান করতে পারেনি। সুখে দুঃখে আনন্দে কি সুন্দর দিন কাটছিল। তারপর হঠাৎ একটা খবর শুনে তার মাথায় পড়লো বাজ। কি খবর দাদা? খবরটা হলো সেই ছেলেটা তার দুঃসম্পর্কের এক আত্মীয়ার সাথে বিয়ে করতে চলেছে, শুধু টাকা আর জাতপাতের অজুহাত দিয়ে। দাদা, সঙ্গে সঙ্গে সেই অঙ্কে স্কলারশিপ পাওয়া মেয়েটার মাথার অঙ্কগুলো যেন ওলট পালট হয়ে গেল, হিসেব কিছুতেই মেলাতে পারলো না। তারপর সেই অঙ্কগুলো সে কষতে লাগলো ওই পাকা রাস্তায়। মানে এটা বুঝলি না তো? আরে পাগলি হয়ে গেল, পাগলি। হ্যাঁ, হাসে কাঁদে, আকাশের দিকে তাকায় আর অঙ্কের হিসেব মেলাতে যায়, কিন্তু জীবন খাতার অঙ্কটা তার কোনোদিন মেলে না। এই মাঝখানে দিন গেছে, মাস গেছে, হঠাৎ বছর ঘেঁচতে গিয়ে মানুষজন লক্ষ্য করলো সেই পাগলিটা নাকি মা হতে চলেছে। তারপর কি হলো দাদা? সবাই খুঁজতে চাইলো কি এমন কাজটা করলো, কোন শয়তানের কাজ। কেউ খুঁজে পায় না, সবাই খুঁজবার চেষ্টা করছে কিন্তু কেউ খুঁজে পাচ্ছে না। তারপর হঠাৎ একদিন মাঝরাত্রে শুনতে পেলো একদম ভাবে ডাকছে। হ্যাঁ, সবাই ভাবলো নিশ্চয়ই কোনো দুষ্কৃত। তারপরে সবাই জানলা ভাগ করে দেখতে লাগলো পাগলিটা যেন কাকে একটা ধরে খুব জোরে চিৎকার করছে, গোয়ানির চিৎকার। তারপর সেই পাগলিটার গায়ে টর্চ ফেলতেই হঠাৎ দেখতে পেল উলঙ্গ পাগলিটা অর্ধ উলঙ্গ একটা জানোয়ারকে জড়িয়ে ধরে চিৎকার করছে।
করছে, আর সেই জানোয়ারটা হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু হাত দুটো যেন লোহার শিকল, কিছুতেই ছাড়াতে পারছে না। তারপর পথের পাশে পড়ে থাকা পাথরটা নিয়ে হঠাৎ পাগলির মাথায় তুম তুম করে মারতে শুরু করলো। রক্তাক্ত শরীর নিয়ে পাগলিটা মাটিতে লুটিয়ে পড়ল। তারপর কি হলো দাদা? তারপর ততক্ষণে পেটের বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে গেছে। দাদা কাঁদতে শুরু করেছে। চারিদিকে লোকজন জড়ো হয়ে গেল। হ্যাঁ, সব লোকজন যখন জড়ো হয়ে গেছে, পাগলিটাকে হাসপাতালে নিয়ে চলে গেল। ডাক্তার তাকে বলল, সরি, টু মাচ লেট, পাগলিটা মারা গেছে। এমন দুরবস্থার মাঝখানে বাংলা থেকে কাজ করতে গিয়েছিল সরকারি চাকরি ওই আসামে এক নতুন দম্পতি। তারা সেই অনুশোচনায় ভুগে ছোট্ট শিশুটাকে নিজের কোলে করে তুলে নিয়েছিল মানুষ করবার উদ্দেশ্যে। তারপরে সুন্দর করে তাকে মানুষ করতে করতে যখন একটু বড় হলো, সেই মায়ের গর্ভে এলো 2 সন্তান। ভাই বোনকে নিয়ে যখন 3 জন হাসি খুশিতে বেড়ে উঠছে, এমন সময় ভগবান দেখলো তাকে কুদৃষ্টিতে হেপাটাইটিস বি রোগে আক্রান্ত হয়ে দুজনেই একসাথে মৃত্যু শয্যায় শুয়ে পড়ল। মৃত্যু শয্যায় শুয়ে দুজনেই সেই বড় ছেলেটার হাতে 2টো বাচ্চার হাত ধরিয়ে দিয়ে বলেছিল, খোকা রে, তোর জন্মের ইতিহাস যেমন তুই জানতিস না, এরাও যেন কোনোদিন না জানে। এদেরকে মানুষ করিস। অকৃতজ্ঞ হয়নি ছেলেটা। তারপরে সে নিজে না খেয়ে না দিয়ে কষ্ট করে সে কথা দিয়েছিল যে আমি বড় করে তুলবো। কথাটাও রেখেছিল আর বলেছিল, খোকারে, যেদিন তুই বুঝবি যে ওরা স্বাবলম্বী হয়েছে, সেদিন তুই ওদেরকে সব বুঝিয়ে বলিস, ওরা সব বুঝবে, সব বুঝবে, সব বুঝবে। তারপর ভাই ভাইকে বড় করে নিজের দায়িত্বটা হালকা করেছে। কিন্তু দাদা, সেই ছেলেটা এখন কোথায়? এই পাগল, বুঝতে পারছিস না? তোদের দুজনের সামনে দাঁড়িয়ে আর কিছু জানতে চাস না? বাড়ি ফিরে চল, সেখানে গিয়ে বাকি কথাটা বলবো, কেমন? দাদা, জীবন দাঁড়াও দাদা। দাদা, এইসব কি কথা বলে গেল? দাদা, আমাদের নিজের মায়ের গর্বে নয়, এত বড় আকাশের মাঝখানে আমরা যে 2জন ক্ষুদ্র ক্ষুদ্র নক্ষত্র হয়ে বেঁচেছিলাম, কি নিয়ে বাঁচবো এখন আমি আর তুমি? এত বড় সত্যি কথাটা দাদা কোনদিন আমাদের কাছে বললো না দীপ্তি, কোনদিন না। এত বড় কথাটা আমাদের কাছ থেকে দাদা লুকিয়ে গেল। এত বড় আকাশের নিচে আমাদের জীবনটা যে খুব ছোট দীপ্তি, খুব ছোট। আমি দাদার ছাড়া কি করে থাকবো? আমি কি করে থাকবো ভগবান? আমি কি করে থাকবো? কি করে? এত বড় আকাশ পানে জীবন কেনে ছোট, প্রীতির ফুল মন বৃক্ষে ঝরবে জেনে ফোটো। আমার দাদা আমার মায়ের গর্ভের সন্তান নয় দীপ্তি, সন্তান নয়। এত বড় আকাশ মানে জীবন কেনে ছোট, প্রীতির ফুল মন বৃক্ষে ধরবে জেনেও ফোটো। জানি না যে
আমি যে হই কার, মনের কথা কারে বলিয়া। কাকে বলবো আমি, কাকে বলবো আমি আমার মনের কথা? কাকে বলবো? আমার জীবন বিনা তারটাই জানতে ছিঁড়ে গিয়েছে, তারটাই ছিঁড়ে গিয়েছে। এমন করে ছিঁড়লি কে ও উদাস বাউল নেই গো বাবুনা, ভোলাম কি সুন্দর লাগছে এদের গরম, সীমার মুখটা কি সুন্দর লাগছে, যেন ওদের নীল নিচনে নীল আলো ছটায়, মনে হচ্ছে যেন নীল সমুদ্রে সদ্য বোঝা পদ্ম। বারবার ওর জ্ঞান পড়ার পরের থেকে মনে হয় আমি শুধু মধু পান করে আমি কি সাজিয়ে সেজেছ মাইনি, তা হঠাৎ তুমি শোনো। না এলে কি করে জানতাম কি জানতে? যে তুমি আমার মধু ত্যাগ করে পদ্ম মধু খেতে যাচ্ছ? কে বলেছে? কে বলেছে সব কথা? কে বলেছে? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই শালা ওই লালমোহন। না, ওই লালমোহন আমার কাছে বৃষ্টিকে তুলে আনার সময় অনেক টাকা চেয়েছিল, অনেক টাকা। আমি বললাম মালটানা বিক্রি হলে টাকাটা পাবো কোথায়? হ্যাঁ পাবো কোথায়? তাই তাই তো তোমার মধ্যে আমার না ওই অশান্তি ভাঙানো কলঙ্ক রটাচ্ছে, কলঙ্ক কলঙ্ক রটাচ্ছে, কলঙ্ক। কি হলো? এই দেখো চোখ নাচছে। চোখের কি দোষ? চোখের মাথা চাপবে না। আমার ও মনে হয় চোখ বৃষ্টিকে দেখার জন্য পাগল হয়ে গেছে। এই লালমোহন কি বলছে? হ্যাঁ? লালমোহন বাবু এসব কি বলছে? হ্যাঁ বৃষ্টিকে তুমি না বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি বৃষ্টির সঙ্গে একটাও কথা কি লালমোহন বাবু, আমি বৃষ্টির সঙ্গে একটাও কথা বলি। মাসি জানো বৃষ্টির সঙ্গে কি চলছে? মাসি বৃষ্টির সঙ্গে পলাশ বাবুর মহব্বত চলছে। মহব্বত মহব্বত চলছে? কিরকম? এই পলাশ বাবু শোনা শোনা শোনা, পলাশ বাবু 100 টাকা, 100 টাকা। 100 টাকা? আমাদের মধ্যে এই অশান্তি বাঁধিয়ে দিয়ে 100 টাকা চাওয়া হচ্ছে, তাহলে একটা পয়সাও দেওয়া হবে না, একটা পয়সা। মাসি এই ঝামনা, মাসি মাসি বলবে না, মাসি মাসি বললে না মুখে ক্যাট করে একটা লাঠি মেরে দেবো। সে লাঠি বড় মার খাবো, ও কিন্তু মুখে একটা কথা বলেনি, কিন্তু 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 কি? চোখে চোখে কথা বলে, মুখে কিছু বলে না। দেহ নিয়ে করে খেলা, ও চরিত্র ভালো না। চোখে চোখে কথা বলে, মুখে কিছু বলে না। দেহ নিয়ে করে খেলা, ও চরিত্র ভালো না। থাম তুই থাম, ছাড়বো না, ছাড়বো না। তোমাকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তোমাদের দুটোকে খুন করে আমি ফাঁসিতে যাব। না তা হবে না। বৃষ্টিকে খুন করলে তুমি নতুন হোটেল কিনবে কি করে? বৃষ্টির সাথে পলাশ বাবুকে খুন করলে খাবে কি? নেপা আমার ভাতে তো তোমার পেট ভরে না। বড় আশা করে আমার মতো একটা বরপটকে তুমি বিয়ে করেছো, বিয়ের স্বাদ মিটিয়েছো একটা সিঁদুরে তকমা লাগানোর উদ্দেশ্যে, আর আমাকে স্বামিত্বের সার্টিফিকেট বিক্রি করার জন্য দিচ্ছ হাত খরচের টাকা। সেগুলো তো আর পাওয়া যাবে না। কি বললে? আমি বলছি তা কি ঠিক নয় ডার্লিং? তোমরা ভাবো মানুষ কিছু বুঝতে পারে না? পারে পারে, সব পারে, শুধু বুঝো মুখ বন্ধ রাখে। যা এতদিন আমিও রেখেছিলাম, কিন্তু যখন দেখি রাতের অন্ধকারে পুরুষের দল বাড়িতে স্ত্রী বর্তমান রেখে নতুন নতুন মেয়েদের নিয়ে ভালোবাসার নামে মিথ্যে প্রলোভনে এখানে এনে বেঁচে দেয়, দেখি শিশু, নাবালিকা অথবা জীবিত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কেটে রাতের অন্ধকারে বিক্রি করে, আর সেই পয়সায় আমাদের পেট ভরে।
ঘেন্না হয়, ঘেন্না হয় নিজের উপর, ঘেন্না হয় তোমাদের উপর, সমাজের উপর। অপলাশ বাবু, এই যে বাবা আমাকে বলি ধরেছ গো। ধরবই তো শালা ঝোলা থেকে বেড়াল বেরিয়েছে। এই শালাই মানবেন্দ্রকে সরিয়ে দিয়েছে। কি বলছো শালা? বল শালা মানবেন্দ্র কোথায় সরিয়েছি, বল কোথায় পাবো? কি বলছো তুমি? আমি কোথায় পাবো? এই, এদিকে আয়। বল, বল মানবেন্দ্র কোথায়? তোকে বলতে হবে। বল মানবেন্দ্র কোথায়, বল। জানি না। আমি বল। কিছুই বলছি, আমি জানি না কোথায় আছে। এই শালা বল শালা, এই কেন যাও না। এ, বল, বল এদিকে। ওই শালা মানবেন্দ্রকে সরিয়েছে। কি? ও দাঁড়া। এদিকে, এদিকে এসো। বলছি কি, সত্যি করে বলো তো, মানবেন্দ্র কোথায় আছে তুমি জানো না? না, আমি জানি না। আচ্ছা তুমি রাত্রির দিব্যি দিয়ে বলো যে মানবেন্দ্র কোথায় আছে তুমি জানো না? আমি রাত্রি নামে দিব্যি করবো। কেন জানবি না রে শালা, কেন জানবি না? তুই আমার সীমার মাথায় হাত দিয়ে কিনা এই সীমা অনেক কিছু জেনে গেছে না, ওকে আর বাঁচি রাখা ঠিক হবে না। তোকে বলতেই হবে, নাহলে আমার হাতে তোর মৃত্যু। হ্যালো অ্যাম্বুলেন্স, কুইক কুইক কুইক। বল কোথায়? বাবু ক্যামেরাটা আড়াল করুন। ওভাবে না, দাঁড়াও। আরে ওই যে মরা আছে লাখ টাকা, হ্যাঁ তো আমাদের কাছে লাখ টাকা দাম। এই জান কি ভাবছো তুমি? ওই চোখ দুটো তুলে বাজারে ফেললে অনেক টাকা বিক্রি হবে। উনি একটা কিডনি তুলে দিয়ে দিলে আরো অনেক টাকা দামে বিক্রি হবে। শোনা কি ভাবছো যে ওকে বলে দেবে? না, যে ডাক্তার দিয়ে ওই চোখ আর কিডনিটাকে ট্রান্সফার করাবে সেই ডাক্তার দিয়ে ওই জীবটাকে আর শোনো না, যাতে আমাদের এইসব কথা লোককে লিখে না জানাতে সত্যি বলছো? আরে বাবা অনুপম, হ্যাঁ আমি সত্যি কথাই বলছি। আরে বাবা, আমার বোন বৃষ্টির সংসারে একটা অমঙ্গলের কালো ছায়া পড়েছে। তোকে আমি আর কি বলবো? বৃষ্টির পর মানবতা 6 মাসের উপর নিখোঁজ, তার মাঝখানে এতগুলো কাণ্ড ঘটে গেল। বৃষ্টির শাশুড়ি তো রিটায়ার্ড হেডমিস্ট্রেস, উনি থানায় ডায়েরি করেননি? আরে বাবা, দাদা যখন বলেছে তখন নিশ্চয়ই করছে। আমার কথাটা শোনো, আমার বৌমাকে তুলে নিয়ে গেছে, আমি তার সাক্ষী। আকাশ কোথায়? আকাশ, আমি আকাশের কাছে জানতে চাইবো কেন সে সিবিআই ইন্সপেক্টর হয়ে তাকে তেল দিয়ে কে ঘুমোচ্ছে? কেন আমার ছেলে বাড়ি ফিরে এলো না? কেন তার বোন, আমার বৌমা ঘর থেকে চুরি হয়ে যাবে? কেন? কি বলছেন মাসিমা? আমার দাদা সিবিআই ইন্সপেক্টর? হ্যাঁ, তোমার দাদা সিবিআই অফিসার। আচ্ছা ঠিক আছে, সে এখন থাক, কিন্তু আপনাকে দেখেছে মনে হচ্ছে আপনি খুব ক্লান্ত। আপনি দীপ্তির সঙ্গে ভিতরে যান, ভিতরে গিয়ে কিছু একটু চাটা খান। না, আমি কিছু খাবো না। আকাশ কোথায়? আগে আকাশ আমার ছেলেকে ফিরিয়ে আনবে, বৌমাকে ফিরিয়ে আনবে, তবেই আমি মুখে জল স্পর্শ করবো। আমার প্রতিজ্ঞা। এখনই এত বড় প্রতিজ্ঞা করবেন না মাসিমা। অফিসার আকাশ চ্যাটার্জির ওপর যে অনেক বড় দায়িত্ব রয়েছে, তাকে একটু বোঝার চেষ্টা করুন। আপনারা তাকে সহযোগিতা করুন। কিন্তু আপনাকে তো আমি চিনতে পারলাম না, কে আপনি? আমি এক সাধারণ মেয়ে, অদৃষ্টের বিচারে এবারে কাজের ছেলে বাবলাকে সরিয়ে তার জায়গায় আমার রাত্রির আবির্ভাব। আমি রাত্রি সেন। আর সেই আবির্ভাবের পর থেকে তার সমস্ত দায়িত্ব মাথায় নিয়ে সবকিছু একাই সামলাচ্ছে। কিন্তু সবকিছুর মাঝখানে বাবলার মুখটা মনে পড়লে বড্ড কষ্ট হয়, পীড়িত করে তোলে। আকাশ, আমার মানবেন্দ্রের কোনো খবর পেলে বাবা? বৃষ্টিকে নিয়ে শয়তানরা কোথায় গেল আকাশদা? আরে সব বলবো। আমাকে একটু একা থাকতে দিয়ে, অনেক দায়িত্ব আমার মাথার উপর রয়েছে। ভাই
এদেরকে একটু ওদিকে নিয়ে যাও। হ্যাঁ সেই দীপ্তি ভালো দীপ্তি, তুমি তুমি মাসিমাকে নিয়ে পাশের ঘরে বেডে শুইয়ে দাও। আসুন আসুন। দাদা, তোমার পাশে কেউ না থাকলেও তোমার ভাই আবেশ আর এই অনুপম সব সময় আছে। হ্যাঁ দাদা, কি রে অনুপম, হ্যাঁ দাদা। থাকবি তো? চিন্তা করবে না দাদা, চিন্তা করবে না, সবসময় তোমার পাশে আছি এবং সারা জীবনও থাকবো, কথা দিলাম। আসছি আদেশ। ভাবিস না, আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে আমি মাঝির মতন তোদেরকে টেনে বয়ে নিয়ে যাবো রে। আমিও তোকে কথা দিলাম। থাকতে এসে তোমাকে হবে দাদা। এই জীবন সাগর না হলে কে পাড়ি দেবে, আর কি করে দেবো দাদা? আমি জীবন সাগর পাড়ি দেব, আমায় নিয়ে চল, পাল তুলে ওই পুবের পাড়ে আমায় নিয়ে চল, মাঝি আমায় নিয়ে চল, আমি জীবন সাগর পাড়ি দেব, আমায় নিয়ে চল, আমায় নিয়ে চল, মাঝি রে, মাঝি রে, সুজন মাঝি রে। এত ভাঙবার কিছু নেই। আমি আছি। কত ঢেউ এসে গেছে জীবনের তরে, আর কতকাল বাইব তরি ভবের সংসারে, মাঝি সুখের সংসারে, আমি জীবন সাগর পাড়ি দেব, আমায় নিয়ে চল, আমায় নিয়ে চল, মাঝি রে, মাঝি রে, সুজন মাঝি রে। ভাবতে পারছো, ভাবতে পারছো রাত্রি, ভাবতে পারছো আমাকে এদের কাছে কোথায় দাঁড় করিয়েছো? আমি জানি না আদালতের বিচারে আমার কি হবে, আমার কি শাস্তি হবে, তবে একটা মানুষের এই জীবনে যা যা পাওয়া উচিত আমি সব পেয়ে গেছি, সব। আর সব থেকে পরম পাওয়া হলো তুমি, যে আমার আদর্শ, যে আমার প্রেম, যে আমার ভালোবাসা, যে আমার, এক কথায় আমার কাছে ভগবান। না না, আমাকে এভাবে মহত্বের শিখরে বসিয়ে আর ছোট করো না। শোনো, জানো, ভাগ্যের বিচারে যদি আমার ফাঁসি হয়ে যায় না, তবু আমি হাসতে হাসতে আমার ফাঁসির দড়িটা আমার গলায় পরে নেব। আমি যে সব পেয়ে গেছি, আমার একটু কষ্ট হবে না, আর আমি বলবো, মরণ রে তুই মোর শ্যাম সম। কেঁদো না, কেঁদো না রাত্রি। আসলে আমি তো তোমাকে শাস্তি দিতে পারবো না, তার কারণ বাবলাকে যে আমি বড্ড বেশি ভালোবেসে ফেলেছিলাম, ভালোবেসে ফেলেছিলাম। তবে হ্যাঁ, আদালতের বিচারের আগে তোমাকে সংসার আদালতের বিচারের সামনে দাঁড়াতে হবে। আর আদালতের বিচারে যদি তোমার ফাঁসি হয়, তাহলে তার আগে সব থেকে বেশি অপরাধ যারা করেছে তাদের ফাঁসি হওয়া দরকার। হ্যাঁ, তার আগে ফাঁসি হবে ওই পলাশ ছত্র, তার আগে ফাঁসি হবে সীমা বিশ্বাসের, তার আগে ফাঁসি হবে লালমোহন সত্র। হ্যাঁ হ্যাঁ, ফাঁসি ফাঁসি ফাঁসি। হ্যালো, হ্যাঁ কি বলে? হোটেল? হ্যাঁ পাওয়া গেছে, আমি এক্ষুনি আসছি। নীল লিটন আসছি।
কি হচ্ছে? কোথায় যাচ্ছ তুমি? এখন কিছু বলা যাবে না, বলো না। কথা যেতে যেতে সব কথা বলবো। চলে এসো আমার সঙ্গে, তোমাকে যেতে হবে। আমি একা যাব না, যেতে যেতে বলছি আপাতত দীঘার নীল নির্জন হোটেলে। কেমন? ভালোবাসা নেই, অন্তত আমার জীবনে ভালোবাসা নেই। যার ভালোবাসার টানে বেঁচে আছি, না পারছি তাদের কাছে যেতে। আর যার ভালোবাসার জন্য বেঁচে আছি, সেই নেপাল মামা আমাকে যে কাজে লাগিয়ে দিয়ে কোথায় চলে গেল তাকে খুঁজে পেলাম না। আর কোথায় খুঁজবো তাকে, সে তো ঠিকানাই রেখে যায় নাই। কিসের ঠিকানা খুঁজছো গো মানবদা? বাঁচার ঠিকানা। আর মাঝে মাঝে তুমি আবার ভারী ভারী কথা বলো না, তোমার রাধুনিয়ানের শিক্ষক হওয়া উচিত ছিল। এ, মানে কি বলতে চাচ্ছ আমি তো কিছু বুঝতে পারছি না। আর শোনো, আসলে- আজ তুমি যে খাবারটা পাঠিয়েছিলে সেই খাবারের টান পড়েছে। হ্যাঁ? কেন, আজকে তো অনেক বেশি খাবার হয়েছে। আরে অনেক বেশি খাবার বললে হবে নাকি? শোনো, দরিদ্র পথ শিশু আর শিক্ষিত সন্তানদের দ্বারা বিতাড়িত মা বাবা আর পাগলদের সঙ্গে অনেকটাই বেড়ে গেছে। আচ্ছা। তাই তো আমাদের হিসেবের বাইরে এমনি একজনের খাবার কম পড়ে গেল গো। আমি তাকে নিয়ে এসেছি, আমার খাবারটা তাকে দিয়ে দিও। কে গো? এই যে শুনছেন, আপনি ভিতরে আসুন। তুমি অবস্থা হলো কি করে বলো? আমি মানবে তো, তুমি আমাকে চিনতে পারছো না? তুমি ওকে চেনো নাকি? চিনি মানে আপনাকে যদি ভগবান হন, উনি হচ্ছে আমার দীক্ষা গুরু, যার দয়ে আমার ঈশ্বর দর্শন হয়েছে। কিন্তু কিন্তু ওনার এই অবস্থা হলো কি করে? আরে বাবা থামো, আগে ওনাকে খেতে দাও, উনি ক্ষুধার্ত। আর দেখতে পাচ্ছ না উনি কথা বলবেন কি করে, ওনার জিভ দুটো নেই। হ্যাঁ? দাদা গো, যেমন করে হোক ওনাকে বাঁচাতে হবে। দরকার হলে আমি আমার একটা চোখ দিয়ে দেবো। হ্যাঁ, আমি আমার চোখ দিয়ে দেবো। মানবদা। আমি বুঝতে পারছি এর পেছনে কাদের হাত। আমার অনুমান যদি ঠিক হয় তাহলে জানি এর পেছনে আমি কাদের হাত। কার হাত? লালমোহন সাঁতরা, শ্রীমা বিশ্বাস, বিশ্বাস? এই পলাশ সরকার। ছাড়বো না ওদের, আমি কাউকে ছাড়বো না। আরে আগে থেকে পরেই শুরু হবে ওই প্রতিশোধের পালা। আমি তোকে কথা দিলাম। ভাবতে পারছি না বলু, তুমি এত তাড়াতাড়ি নেপালকে সরিয়ে দেবে এটা আমি ভাবতেই পারছি না। আরে এটা একমাত্র সম্ভব হয়েছে ইকবাল বাবুকে ঢাল করে। হ্যাঁ, হ্যাঁ। আরে ইকবাল বাবু ছাড়া আমাদের কি কোনো বাঁচার রাস্তা ছিল? লালমোহন কোথায় গেল? লালমোহন বাবু? হ্যাঁ? লালমোহন বাবু তো আসবেই এখুনি এসে বলবে আমাদের। যা বলেছো মাসি, যা বলেছো তুমি ঠিক বলেছো। আমার সীমাকে তুই মাসি বলবি না, মাসি বলে তোকে আমি ফাঁসিতে ঝোলাবো। এই 100 টাকা দাও দেখি। কেন 100 টাকা দেবো? শালা না মাস এখন শেষ হয়নি, মাস না শেষ হওয়া পর্যন্ত একটা পয়সা পাবি না। কেন দেবে না? হোটেল নাকি তোমার না তোমার বাবার? মাসি মারলো, মাসি মেরেছে, মেরেছে। ও বাবা ভালো জায়গায় মেরেছে বাবা। এই মাসি, ও স্যার আপনি তো স্যার আইনের কেসটা মিটু স্যার, আমাকে স্যার এই নারীজি চন্দ্রের হাত থেকে বাঁচান না স্যার। ও বাবা মেরেছে, মাসি মেরেছে, মেরেছে। এসো পথে এসো, পথে এসো। আমি স্যার ওই দীঘার সমুদ্রের পারে স্যার বাংলা খাবো। কতদিন ঘুমোয়নি, ভালো করে ঘুমোতে পারিনি। কি সাংঘাতিক, আমার সামনে ওই নেপালকে এরা দুজন মেরে দিল। স্যার আমি ওই সিসি ক্যামেরা ঠিক খুলে রেখেছিলাম, আপনি স্যার সময় মতো দেখে নেবেন স্যার। আমি জান মাসি ঝামনা, এবার যদি মাসি মাসি বলিস না, ক্যাট করে তোর মুখে লাথি মেরে দেবো কিন্তু বলে দিলাম। চিরে ননিচি, চিরে ননিচি, চিরে ননিচি। এই ঝামনা, ধর। লোকটা কিন্তু যা বলার খুব সহজই বলে, খুব মজার মানুষ। না ওকে একদম মাথায় তুলবেন না, একদম মাথায় তুলবেন না স্যার, একদম মাথায় তুলবেন না। একদম। ও মাথায় উঠলে আর আশকারা পেয়ে যাবে, পা তুলে দেবে মাথায়। যাই হোক, হোটেলে যে মেডিকেল আনা হয়েছে দেখতে শুনতে বেশ ভালোই দাম পাওয়া যাবে, তবে ভালো করে তালিম দিয়ে নিতে হবে। হ্যাঁ,
হ্যাঁ স্যার আপনি কোনো চিন্তা করবেন না আমি কেলিয়ে কাটা করছি না চিন্তা করে সীমার উপর একটু বিশ্বাস রাখবে না। আরে সীমা স্যারকে এক প্রজেক্ট ঝিলিক দেখিয়ে দাও না নমুনা। থাক, 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 থাক। আচ্ছা, দাঁড়া, দাঁড়া। ও, by the way, আপনাদের একটা কথা জানানো হয়নি। আগামীকাল ইংরেজি নববর্ষ উপলক্ষে এই হোটেল নীল নির্জনে বিদেশি গেস্ট ও কাস্টমার আসছে, তাদের জন্য বিশেষ প্রোগ্রামের আয়োজন করেছি। সেই প্রোগ্রাম করতে আসছে কলকাতা রক ডান্সার অ্যান্ড পপ সিঙ্গার মিস ফিঞ্চ। খেয়াল রাখবেন বিদেশি গেস্ট এবং কাস্টমারদের কোনো আপনি যেন ত্রুটি না হয়। আরে আপনি কোনো চিন্তা করবেন না স্যার, কাল এসে দেখবেন সব সময় মতো ঠিক হয়ে গেছে। আলো ঝলমল পরিবেশ, মিউজিক্যাল ইভিনিং এ নাচে গানে ভরে দিতে আসছে মিস ফিঞ্চ। दुनिया में लोगों को धोखा कभी हो जाता है आंखों में यारों का दिल खो जाता है दुनिया में लोगों को धोखा कभी हो जाता है आंखों में यारों का दिल खो जाता है दोनों जहां अपनों का है অসাধারণ excellent! অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কে আপনি? আপনারা আমাকে চিনতে পারছেন না আমি আপনাদের সকলকে দেখে খুব 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 খুশি হয়েছি এইসব কথা কি বলছে গো ও কি আমাদের চেনে নাকি না না আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে এখন- পারবেন আপনারা সব বুঝতে পারবেন আজ রাতে আপনাদের সমস্ত কৃতকর্মের ফল আমি দেব আজ রাতে তৈরি হও পলাশ সরকার তুমিও তৈরি হও সীমা বিশ্বাস তোমাদের সমস্ত কৃতকর্মের ফল তোমরা পেয়ে যাবে আজ রাতে এক কাজ করি চলো, এখানে আমার মনে হচ্ছে আর বেশিক্ষণ থাকা উচিত হবে না। আমরা এই হোটেল থেকে পালিয়ে যাওয়া উচিত। দাঁড়ান, একটুও পালাবার চেষ্টা করবেন না মিস্টার সরকার, তার কারণ চারিদিকে কিন্তু পুলিশ ঘিরে ফেলেছে। পুলিশ আবার কেন? এত বড় শিল্পী, তার সিকিউরিটির জন্য পুলিশ তো আসবেই। আমি ইকবাল খান নই, ছদ্মবেশে তোদের কাজ কারবারের প্রমাণ জোগাড় করছিলাম আর এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আমি ইকবাল খানের ছদ্মবেশে অফিসার আশিস চাকলাদার। মুক্তির নাম না নিলে পাকিস্তানিদের সঙ্গে কারবার হচ্ছে তোরা বিশ্বাস করতিস না। কে আমাকে চেনে যাচ্ছে? আমি তো দেখেছি আপনাকে ওই রানাঘাটের মেয়েটাকে নিয়ে এই নীল নির্জন হোটেলের 6 নম্বর ঘরে আপনি তো সেই সকালে ঢুকেছিলেন আর এই রাতের বেলায় বেরোলেন। এই, সে জানোয়ারটাকে নিয়ে এসো তো। আমার আমি আপনার ক্ষমতা আছে কিন্তু ক্ষমতা আছে ক্ষমতা আছে বলেই তো তোমাদেরকে এই হোটেলে কায়দা করে নজরবন্দি করতে পেরেছি। হ্যাঁ, ক্ষমতা আছে বলেই যাকে তোমরা নাকে ক্লোরোফর্ম চেপে দিয়ে এখানে এনেছিলে, ওই যে বৃষ্টি, আমার কিছু জানি না। তাকে আমি তার নারীত্ব হরণের হত্যা করতে পেরেছি। ইন্সপেক্টর, চিনতে পারছিস? হ্যাঁ, চিনতে পারছিস? হ্যাঁ, চিনতে পারছিস না? না, রানাঘাটটাকে শ্মশান ঘাট করতে চেয়েছিলাম। চিনতে পারছিস না? মরে গেছিস? মায়ের পেটের
জন্য একটা মেয়ে আজকের খুনের আসামি, চিনতে পারছিস? হ্যাঁ, এই বাচ্চা গো, আমি ছেড়ে দিলেও ওই মিস প্রিন্স মানে রাত্রি কিন্তু তোকে ছাড়বে না রে হারামজাদা। হ্যাঁ, বল তার বিয়ের রাত্রে ওরা তাকে মামা সেজে আছিস, তাই তো? হ্যাঁ, আমি তোদেরকে ছেড়ে দেবো না। উঠে পড়ো, উঠে পড়ো। আর কারা কারা তোদের সাথে যুক্ত? আর কেউ নেই? হ্যাঁ, তুই জানিস এই চক্রটা ধরবার জন্যে আমি ওকে ইকবাল নাম নিয়ে এই হোটেলের মালিক করে রেখেছিলাম। কিরে, বুঝতে পারছিস এইবার কোথায় হাতটা পড়েছে? এতদিন মানবেন্দ্রকে তোরা মেরে দিয়েছিস, তাই তো? আর হ্যাঁ, আমরা তো তবে বাড়ি গিয়েছিলাম মানবদের খুঁজে। আমি বলি সত্যি, আমি মানবদের খুঁজি না। আমরা কি তুই চিনিস না? এই ইন্সপেক্টর, তুই চিনিস না? এটাকে ঢুকে দে, ঢুকে দে। চল চল। দাঁড়ান, আদালত ওদের বিচার হবে, তারপর যে শাস্তি দেবে সেই শাস্তিটা ওরা মাথা পেতে নেবে। আপাতত পাশের ঘরে ওদের থাকবার কোনো ব্যবস্থা করতে পারবেন? হ্যাঁ স্যার, পারবো। রাত্রি, এই যেতে পারছিস? এই শয়তান, তোদের জন্য, শুধু তোদের জন্য আমার একটাই পরিচয়, খুনের আসামি রাত্রি সেন। তোদের জন্য আমি একটা অসহায় মেয়ের জীবনে এনে দিয়েছি। কাল বুঝব কেন, কেন তোরা আমার সঙ্গে এরকম করলি? বল বল, তোরা আমার সঙ্গে কেন এমন করলি? বল বল বল। বাচ্চিস কেন তুই? তোকে আমি চোর মারলাম কেন? সেদিন তোরা আমাকে কি চোর লাঠি সব মেরেছিলি, মনে পড়ছে? মনে পড়ছে তোদের? পুলিশ সরকার, রাত্রি, পুলিশ সরকার। চল, লাঠি চল হচ্ছে। রাত্রি, এতটা উত্তেজনার কোনো কারণ নেই। আদালত আইন যা বিচার করবে সেটাই ওরা শাস্তি পাবে। কিন্তু তুমি ভুলে যাও না, তুমিও কিন্তু একজন অপরাধী, মানবেন্দ্রর খুনের আসামি। ইন্সপেক্টর, এদেরকে পাশের ঘরে নিয়ে গিয়ে রাখুন। চল 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 চল। ও রাত্রি, আমাকেও যেতে হবে। ওই দেখ নিনি না, যাচ্ছি যা। এবারে সংসার আদালতের বিচারে যা রায় হবে সেটা তোমাকে মেনে নিতে হবে রাত্রি। হ্যাঁ, আদালতের বিচার পরে হবে। যাদের কাছে অপরাধ করেছো আগে তাদের বিচার পর্ব আরম্ভ হবে। শুরু হোক সংসার আদালতের বিচার। বিচার পর্ব শুরু হয়ে গেল। আর সেই বিচার পর্বের প্রথমে আসছেন এক হতভাগ্য জননী, যিনি রিটায়ার শিক্ষিকা, যার সন্তানকে হারিয়ে তিনি আজ অসহায়া। না না আকাশ, না, সন্তান বলো না, সন্তান বলো না, আমার কোন সন্তান? বৃষ্টির মুখে আমি সব শুনেছি। না না মারাত্রি, তোমার কোনো দোষ নেই। তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি এই কাজ করতাম। হ্যাঁ গো মা, মাসিমা, ও যদি বেঁচে থাকতো তাহলে তোমার মতো আরো অসংখ্য মেয়ের সর্বনাশ করতো। ভালোই হয়েছে। তো কি বলো তো মা, আমি তো মা, তাই সন্তানের জন্য যাতে আড়ালে দুপুরটা চোখের জল ফেলতে পারি, ভগবানের কাছে সেই প্রার্থনাই করো।
সেই প্রার্থনাই করো। আমি যা শুনছি জাস্টিস, জাস্টিস, একেই বলে জাস্টিস। নিজের আত্মবিবেচনা বিবেক দিয়ে রাত্রি সেনকে মুক্তি দিয়ে গেল। আমি যা শুনলাম, কি সম্ভব? আকাশ, এ কি সম্ভব? সম্ভব, সম্ভব রাত্রি দেবী, সম্ভব। আমার দাদা এই আকাশ চ্যাটার্জি আমার জ্ঞান চক্ষুটাই খুলে দিয়েছিলেন, আর আপনি খুলে দিয়েছেন আমার চোখের সামনে থেকে কালো পর্দাটা। আমার বোন বৃষ্টি, আমার বোন বৃষ্টিকে দেখলে হয়তো আমার কষ্টে দুঃখে বুকটা হয়তো ফেটে যাবে, তবু আমি বলবো যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে, খুব ভালোর জন্য হয়েছে। আপনি সম্পূর্ণ নির্দোষ রাত্রি দেবী, সম্পূর্ণ নির্দোষ। এ কি শুনলাম আমি? এ কি সত্যি? এ স্বপ্ন নয় তো? আকাশ, আকাশ, এটাই সত্যি রাত্রি দেবী। আপনার জায়গায় আমি থাকলে হয়তো নিজের ইজ্জত বাঁচানোর জন্য এমন কাজই করতাম। তবু আমাদের দেশের আইন বলবে এটা অন্যায়। কামনা করি বিচারে যেন তোমার ফাঁসি না হয়। এই সংসার চিরকাল তোমার অপেক্ষায় থাকবে দিদি। দিদি, দিদি তো দিদির মতো আমাদের এই সংসারে এসে আমাদের এই অগোছালো সংসারটা কি সুন্দর করে গুছিয়ে দিলে। তুমি যে আমার আর আবেশের দুটো মরণমুখী জীবনকে আবার নতুন করে জীবনমুখী করে তুলেছো দিদি। তুমি আমার দিদি বলে ডাকলে। এই সংসার চিরকাল তোমার অপেক্ষা থাকবে দিদি, তোমার অপেক্ষা থাকবে। দিদি, সত্যি আমি এগুলো স্বপ্ন দেখছি না তো? এ স্বপ্ন নয়, এ সত্যি। আর এই সত্যি দর্শনের পুরোহিত হলেন আকাশ চ্যাটার্জি। আকাশ তো আবার প্রমাণ করে দিল যে তার চক্ষু কোনো মানুষ চিনতে ভুল করে না। তাই তো আপনার ভেতরের প্রকৃত মানুষটাকেও আমরা ভালোবেসে ফেলেছি, ভালোবেসে ফেলেছি। মানুষের একটা পরিস্থিতি কখনো তাকে অপরাধী করে না, করে না রাত্রি। সংসার আদালতের শেষ বিচার শুরু হয়ে গেল। বৃষ্টি, বোন বৃষ্টি, আর এখানে আকাশ, আকাশ, তুমি কি করছো? আকাশ, আমি বৃষ্টি। এ, তোর স্বামী হত্যার প্রতিশোধটা নে। বৃষ্টি, বৃষ্টি, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। আমি তোমার স্বামীকে আমার খুন করেছি। তুমি আমাকে যত খুশি শাস্তি দাও, তোমার অভিশাপের মুখ ফুটে বলে দাও আমাকে সমস্ত কিছু। তুমি 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 আমাকে যত খুশি অভিশাপ দাও, আমাকে শেষ করে দাও, আমাকে তুমি খুন করো। বৃষ্টি, তুমি চুপ করে থেকো না বৃষ্টি। বৃষ্টি, তোমার যা ইচ্ছে তুমি আমাকে করো বৃষ্টি। আমি তোমার পায়ে পড়ি বৃষ্টি। তুমি চুপ করে থেকো না বৃষ্টি। তুমি কথা বলো বৃষ্টি। বৃষ্টি, তুমি কথা বলো। আমি অপরাধী। আমি তোমার সাথে সিঁদুর মুছে নিয়েছি বৃষ্টি। বৃষ্টি, তুমি কথা বলো। দেবী পাছাড়ু, দাদা আমাকে সব বলেছে। ওর মৃত্যুর জন্য আপনি দায়ী নন, ও নিজে দায়ী। শোনো রাত্রি দেবী, দাদা আমাকে সব বলে দিয়েছে। ওর আর আমার বিয়ে হয়েছিল দুজনের বাড়ির অমতে, কিন্তু শেষমেশ ওর বাড়ির লোক মেনে নিয়েছিল শুধু বংশ রক্ষার কারণে। কিন্তু হাজার চেষ্টা করে আমি মা হতে পারিনি, তাই আমি ওকে চাপ দিতে লাগি। আর এ নিয়ে ও যে এই পথ বেছে নেবে আমি বুঝতে পারিনি। এক মায়ের দারিদ্রকে ও রক্ষা করতে গিয়ে আর এক দারিদ্র নষ্ট করবে। তাই বলছি রাত্রি দেবী, ও নিজেই দায়ী, আমিও দায়ী। পারলে আমাকে ক্ষমা করে দিন রাত্রি দেবী, আমাকে আমার ভাগ্য নিয়ে থাকতে দিন। তুই আমাকে জিতিয়ে দিলি রিবন, আমাকে জিতিয়ে দিলি। যাক, সংসার আদালতের বিচার শেষ। সেখানে সবাই তোমাকে মুক্তি দিলেও আইনের আদালত তোমাকে মুক্তি দেবে কিনা জানি না। তাই মানবেন্দ্রর মৃত্যুর অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করছি। তাই করুন মিস্টার আকাশ চ্যাটার্জি। আইন, আদালত, বিচার এসবের কি দরকার? আমি তো নিজে মুখে স্বীকার করছি আমি আপনার বোন বৃষ্টির স্বামী মানবেন্দ্রকে খুন করেছি। আপনি আমাকে শাস্তি দিন। আমার জীবনের একটাই শাস্তি, আমি নিজেকে শেষ করে দিয়েছি। না না, হয় না, হতে পারে না, হতে পারে না। আমার বিবেক, বিচার, বুদ্ধি দিয়ে আমি যেটা বুঝেছি সেটা করেছি। কিন্তু
আইন তো তা শুনবে না, তাই আমি আদালতের হাতে তুলে দেবো। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, তাই কষ্ট হচ্ছে তো আকাশ। কিন্তু কদিন পরে তুমি আবার ফিরে আসবে। এই নীল আকাশ থেকে ছিঁড়ে যেতে আমার যে খুব কষ্ট হচ্ছে জানো, কেঁদো না, জানো। কেঁদো না। শোনো, আমি তোমার অপেক্ষায় সারাটা জীবন বসে থাকবো। কেন এত ভালোবাসলে আকাশ, কেন? জানো, জেলখানায় বসে অন্ধকার ঘরটা থেকে আমি তোমাদের ওই খোলা নীল আকাশে ফেরার কথা ভাববো, আর ভাববো আমার মনের মধ্যে লুকিয়ে থাকা তোমার আমার ভালোবাসার সেই সুন্দর মুহূর্তটা। ইন্সপেক্টর, অ্যারেস্ট। प्रीत की लत मोहे ऐसी लागी हो गई मैं मतवारी बल बल जाऊं अपने पिया को हमें जाऊं वारी वारी मोह सुध बुध रही तन मन की ये तो जाने दुनिया सारी बेबसियों लाजार भीरू में हरी मैं दिल हरी हरी मैं दिल हरी। আমার গল্প লেখা এখানে শেষ, কারণ গল্পের যে আসল চরিত্র তাকে একটু আগে আমি জেলে দিয়ে এলাম। জানি না বিচারে যদি বেঁচে থাকে তাহলে আবার 12 বছর পরে লিখতে হবে, আর যদি ফাঁসি হয়ে গেল জানি না বিচার কি করবে। আইনের শৃঙ্খল আর জেলের অন্ধকার গৃহ রাত্রিদেবীকে গ্রহণ করেনি, তাকে তার জায়গা ফিরিয়ে দিয়েছে। জায়গা ফিরে দিয়েছে, কিন্তু আপনি কে? আমি মানবেন্দ্র। মানবেন্দ্র মানে তুমি বৃষ্টির স্বামী। মরিনি, বেঁচে আছি। জানি না ঈশ্বরের অসীম কৃপা নাকি সত্যকে বাঁচিয়ে রাখার জন্য আমার এই বাঁচা। সে কি? আমি নেবার পরামর্শে জজ সাহেবের কাছে সবকিছু স্বীকার করে আমি তার মুক্তির আবেদন করেছি। এবার আমাকে মুক্তি দিন। আপনাকে মুক্তি? মানবেন্দ্র বাবুর অনুরোধে আর নেপাল মামার সাক্ষীর জোরে জজ সাহেবের তৎপরতায় আমার মুক্তি হয়। আকাশ, এবারে অসহায় রাত্রিদেরকে আপনি গ্রহণ করে আপনি আমার পাপ ভার মুক্ত জীবন করুন। এছাড়া আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না আকাশদা, কিচ্ছু চাই না। চলুন অফিসার, চলুন। রাত্রি তুমি ফিরে এলে? রাত্রি, আকাশ, আকাশ, ও আচ্ছা। কি মনে হচ্ছে? ঠিক আছে, মনে হচ্ছে আমার অভিশপ্ত জীবনের উপন্যাস আজ এখানেই শেষ হলো। বৃষ্টি ভরা রাতের আকাশ,
জীবনটা যে বড় অল্প, যেন ছোট্ট একটা গল্প, হীরের মতো কটা দিন যেন তো বিষাদে ভরে। আ আ আ আ আ